দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারের এই শেষ পিরিয়ড তৃষ্ণা এবং ক্লাসের প্রায় প্রত্যেকের কাছেই বেশ পছন্দের হওয়াটাও স্বাভাবিক, কারণ কৈশোর আর যৌবনের এই সন্ধিক্ষণটা বোধ হয় এমনই হয়। রোম্যান্টিক গল্প শোনা মাত্র নিজেকে সেই গল্পের নায়ক বা নায়িকা হিসেবে কল্পনা করতে বেশি সময় লাগে না। আমি তিস্তা, এই ক্লাসেরই একজন, আর তৃষ্ণার সবচাইতে কাছের বন্ধু। সপ্তাহের শেষ দিনে ইংলিশ ম্যাম, মানে আমাদের সবার প্রিয় অরুন্ধতী ম্যাম, একটি করে গল্প বলে শোনাতেন আমাদের। আসলে গল্পটি সিলেবাসেরই অঙ্গ, কিন্তু ম্যাম গল্প বলা শুরু করলে সেটা আর কারো কাছেই শুধুমাত্র পড়া বা সিলেবাস থাকে না। গল্পের কাল্পনিক চরিত্রগুলো মুহূর্তের মধ্যেই মূর্ত হয়ে ওঠে, তার রেশটাও রয়ে যায় বহু দিন পর্যন্ত। তবে তৃষ্ণার জীবনে এই রেশটা বোধহয় একটু বেশি সময়ই রয়ে গেল, তাই বোধহয় আজও সে একা। সাহিত্য তৃষ্ণার বড়ই প্রিয় সাবজেক্ট ছিল, আর তেমনই প্রিয় সুমিত। দুজনের বন্ধুত্ব ছিল প্রবল গাঢ়। সঠিকভাবে বলা বা বোঝা সত্যি খুব কঠিন ছিল যে সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের ছিল, নাকি কোথাও ভালো লাগা, ভালোবাসাটাও ছিল। একে অপরের সাথে ঝগড়া করতে ওরা যেমন সিদ্ধহস্ত ছিল, মিটমাট হতেও ততখানি কম সময় নিত। তবে এই ব্যাপারে কিন্তু এগিয়ে থাকতো তৃষ্ণায়। মেয়েটা যে বড্ড নরম স্বভাবের ছিল। বেশিক্ষণ ঝগড়া করে সুমিতের সাথে কথা না বলে থাকলে ওর তো সময়টাই থমকে যেত। সেদিন ম্যাম রোমিও জুলিয়েটের গল্পটা বলতে শুরু করলে যথারীতি সকলেই একে একে হারিয়ে যেতে থাকে গল্পে। তবে এসবের মাঝেও আমি লক্ষ্য করেছিলাম তৃষ্ণাকে। ও বারবার যেন সুমিতের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে আবার চোখ সরিয়ে নিচ্ছিল। মনে হচ্ছিল ওকে যেন কেউ বেঁধে রেখেছে, আর এই সব বাঁধন ছেড়ে ও ছিটকে বেরিয়ে যেতে চায়। ক্লাস চলতে শুরু করলো। সব কিছুর মাঝখানে ও হঠাৎ ক্লাসের মাঝে উঠে দাঁড়িয়ে ম্যামকে বলল ও বাড়ি যেতে চায়। ম্যাম জিজ্ঞাসা করলে তৃষ্ণা উত্তর দেয় ওর নাকি শরীর অসুস্থ। কিন্তু আমার একটুও বুঝতে অসুবিধা হয়নি যে সেদিনের সেই গল্পটা শুনে ও রীতিমতো ভয় পেয়েছিল। অনেক কিছু হারানোর ভয়, আর সব থেকে বেশি বন্ধুত্ব হারানোর ভয়। পরের দিন সকালে তৃষ্ণার বাড়ি গিয়েছিলাম। কথায় কথায় আগের দিন ক্লাসের ব্যাপারে জানতে চাইলাম। উত্তরটা যদিও অজানা ছিল না, তাও নিজের ভাবনার সাথে একটু মিলিয়ে নিলাম। বোঝালাম ওকে, বলে দে না সুমিতকে, কী হবে, খুব বেশি হলে ও তোকে রিজেক্ট করে দেবে। ও বলল, তুই বুঝতে পারছিস না তিস্তা, তোর কাছে হয়তো এই রিজেক্ট অ্যাকসেপ্ট এসব কিছুই ব্যাপার না, আর তাই হয়তো তুই এত ভালো থাকতে পারিস। কিন্তু আমি যে তোর মতো এত নিজের মনকে শক্ত করে রাখতে পারবো না। কিভাবে সহ্য করব ওর না বলে দেওয়াটাকে? আর তার থেকেও বড় কথা, ও যদি আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দেয়? আমি কি করবো রে তিস্তা? আমি অবাক হয়ে কথাগুলো শুনছিলাম, অনেকক্ষণ নিস্তব্ধ ছিলাম। ওর ঝাঁকুনিতে আমার সম্বিত ফিরল। ওকে বলতেও খুব ইচ্ছে করছিল, আর বলাটা জরুরিও ছিল যে ওদের দুজনের এই অগাধ বন্ধুত্বের মাঝে বর্ষা তার ভালোবাসার পাত্র নিয়ে যথারীতি সুমিতের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে, তৃষ্ণার অলক্ষ্যেই। বর্ষা আমাদের ক্লাসেই পড়তো, তবে সেকশনটা আলাদা। আমার বাড়ি থেকে ঠিক 2টো বাড়ি পরেই ওদের বাড়ি। সুমিতের প্রতি তৃষ্ণার দুর্বলতা কথা বর্ষা জানতো, কিন্তু তবুও ওদের সম্পর্কটা যে কেন ভাঙতে চাইছিল কি জানি। কথাও বলেছিলাম এ ব্যাপারে আমি বর্ষার সাথে, কিন্তু ও কোনো কিছুই শুনতে নারাজ। মানবেই বা কেন? ওর যে সুমিতের থেকেও বেশি আগ্রহ সুমিতের পৈতৃক ব্যবসা আর পৈতৃক সম্পত্তির উপর। তৃষ্ণার মতো বর্ষা মোটেই ভয় পেত না, আর নিজের কাজে বেশ তৎপর ছিল সে। আর তাই সুমিতের সাথে সম্পর্ক গড়তে বা তাকে অতি অল্প সময়ে গাঢ় করতে বেশি সময় নষ্ট করেনি সে।
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পড়ার শুরু। একই কলেজে আমার সাথে সুমিতও ভর্তি হয়। নবীনবরণের দিন আমি ঠিক করেই নিলাম আজ সব কিছু বলবো ওকে, আর সেই মতো কাজও করে ফেলি। একরকম ছল করেই তৃষ্ণা আর সুমিতের মুখোমুখি হওয়ার ব্যবস্থা করে দিই আমি, আর নিজে বসে রইলাম তৃষ্ণার ফোনের অপেক্ষায়। ফোনটা এসেছিল মাস 6 পর, তবে তৃষ্ণার নয়, বর্ষার। ওর সাথে সুমিতের বিয়ের নিমন্ত্রণ জানাতে। কিন্তু কোথায় তৃষ্ণা? আজও এর উত্তর খুঁজি আমি। সব রকমভাবে চেষ্টা করেছিলাম, পাইনি ওকে। বাড়িটা আজও তালাবন্ধ। আজ সুমিতের বিয়ে। আমি আমার অফিসের কাজে দার্জিলিং যাচ্ছি আজই। নিমন্ত্রণ রক্ষায় আমার মোটেই রুচি নেই। কালিম্পংয়ে গাড়ি থামাতে বলে নামলাম একটু চা খাওয়ার জন্য, আর পথের প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করার জন্য। আর এই অচেনা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই এক চেনা মুখ। আন্টি, আপনি এখানে? তৃষ্ণা কোথায়? তৃষ্ণাকে দেখতে চাও? এসো আমার সাথে। আন্টি বলা মাত্র আমি আনন্দে আত্মহারা। কতদিন পর আমি আবার তৃষ্ণাকে দেখব। এখানে এভাবে এই অবস্থায় আমি এত বড় পাওনা পাবো ভাবতেও পারিনি। আজ মনে হচ্ছে সুমিতের বিয়েটা মিস করে এসে ভালোই করেছি। সেদিনের একটা করা ভুল বোধহয় আজ আমি আরেকবার সংশোধন করে নিতে পারবো। তৃষ্ণার বাড়িতে গেলাম। তৃষ্ণা, এই তৃষ্ণা, কোথায় রে তুই? কোনো খবর নেই, পাত্তা নেই। কী ভেবেছিলি পালিয়ে বাঁচবি? সে আর হবে না, তুই আমার থেকে পালাতে পারবি না। এসব বলতে বলতেই একটা হুইল চেয়ারে এসে আমার সামনে হাজির হলো তৃষ্ণা। হুইল চেয়ারে বসে থাকা মেয়েটা সেই শান্ত অথচ প্রাণবন্ত মেয়েটা আজ একেবারে জড় পদার্থ। না, সেদিনের সেই তৃষ্ণা তো এ নয়। সব কিছু বদলে গেছে। আজ ও দৌড়ে এসে আর আমাকে জড়িয়ে ধরে না, আর ও আমার বকবকানি একদমই থামায় না, শুধু শোনে। ওদের সেই দেখা করার দিন কি হয়েছিল তা সুমিতের কাছে জানার কোনো প্রবৃত্তি কোনোদিন আমার হয়নি। আর আজ আর বলার মতো অবস্থায় তৃষ্ণা নেই। তবে ওর ওই নীরব চোখের জল আমায় উপলব্ধি করিয়েছে। আজকের ওর এই মানসিক শারীরিক অবস্থার দায়টা বোধহয় আমারই। ওর বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের চোখের জল মুছতে মুছতে একটাই কথা মনে হলো, সেদিন আমি প্রপোজ করার কথা, দেখা করার কথা, এই সব কিছু না করলেই বোধহয় ভালো করতাম। হয়তো অনেকখানি আঘাত সুমিতকে দিয়েছে। তবে হ্যাঁ, আজ একটা কথা তো খুব মনে হচ্ছে, নামটা ওর সার্থক, তৃষ্ণা। তাই সারা জীবন তৃষ্ণার্তই রয়ে গেল।